যেন অবিলম্বে ওই শয়তানদের ফাঁসি চাই, যাবজ্জীবন জেল চাই। ওই শয়তান বাড়ি আসলি যে কত মায়ের কোল খানি ছাড়া করবে, তারা কত এতিম হয়ে ঘুরে বেড়াবে। আমরা এইটা কোনোদিন চাই না। আমরা খুশি হব কবে ওই বেটাগুলো কবে খানে খারাপি পরিষ্কার হয়ে যাবে, দুনিয়ার বুকিতে আড়াল হয়ে যাবে, তখনই আমরা খুশি হব। আমার ভাগনা শোকে আমরা এখনো আমরা দুঃখিত, শোকের ভিতরে আছি। আমরা কি দুঃখিত আছি সওগাত মোল্লা, এখন তুমি তোমার পার্টনার তৈরি করে তুমি বলছো এখন আমি চিনছি না চিনছি না চিনছি না। সওগাত মোল্লা তুমি কি পার পাবে? তুমি পার পাবে সওগাত মোল্লা? তুমি আপন পথ চেনো না। আমার ভাগনা সওগাত, আমার ভাগনা রাজ্জাককে দেখেন, ইতিপূর্বে আমি এই বিষয়ে বলেছি। এখানকার যে অবজারভার সাহেব পূর্ব ক্যানিংয়ের বিধায়ক, তিনি ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছে গিয়ে কোনো কিছু না দেখে শুধু বলছেন নওশাদকে অ্যারেস্ট করতে হবে, আইএসএফ এর মধ্যে জড়িত, আইএসএফের দুষ্কৃত। আরে গিয়ে বিষয়টা বোঝো, দেখো ঘটনাটাকে, মানে কি হয়েছে না যে না বুঝেই রাজনীতি করা শুরু করে দিয়েছে। ওনার উদ্দেশ্যই হচ্ছে ভাঙড়ে রাজনীতি এবং ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীকে হারানো, এছাড়া অন্য কোনো এজেন্ডা ওনার নেই। আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম, পুলিশ প্রশাসনকেও জানিয়েছিলাম যে এই যে ঘটনা, এর আসল আসামি কারা হতে পারে সম্ভাব্য, তার আমি একটা অনুমান আমি জানিয়েছিলাম। এবং আমি বলেছিলাম যে ন্যায়ত আপনারা মেরুদণ্ড সোজা রেখে সঠিক তদন্ত করার চেষ্টা করুন, এবং তার জন্য আমরা সর্বত সহযোগিতা করতে রাজি আছি। আমরা খুনের রাজনীতি করি না। এই ধরনের রাজনীতি বন্ধ করার জন্য নওশাদ সিদ্দিকী ভাইজান রাজনীতির ময়দানে এসেছে। সুতরাং আমাদের যদি কোনো রকম ইনফরমেশন আপনি পান যে আমাদের দূর দূরান্তে কোনো সম্পর্ক আছে, কারণ না কারণ এই মার্ডারের সঙ্গে যুক্ত, বা কোনো রকম ইনফ্লুয়েন্স, কোনো রকম ইনপুট যদি পান, সে যদি খুঁজে না পান, তাকে আমরা যেখানে থাকুক খুঁজে এনে আপনাদের হাতে পৌঁছে দেবো। শুধু আমাদের তথ্য প্রমাণ সহ আপনারা যদি দোষী মনে করেন তাকে, তো আমি পার্সোনালি অনুরোধ করেছিলাম এবং আমাদের বিধায়ক সাহেব অনুরোধ করেছিল যে তদন্ত যেন কারো কথায় প্রভাবিত না হয়। সঠিক আসামি যদি খুঁজে না পাওয়া যায়, এবং শুধু আসামি নয়, এই আসামিদেরকে যারা পরিচালিত করছে, যারা ইন্ধন দিয়ে এই কাজ করাচ্ছে, তারা যদি ধরা না পড়ে, তাহলে ভাঙড়ে আপনি এই 7টার জায়গায় 20টা থানা বানালেও আপনি মার্ডার খুন যখন বন্ধ করতে পারবেন না। কারণ যারা আসামি তারা যদি ধরা না পড়ে, যারা নির্দোষ মানুষ তারা ধরা পড়ে যাবে, আসামিরা হাসবে যে আবারও এই কাজ করে উদ্বুদ্ধ হবো, কোনো অসুবিধা নেই। সেই কারণে আমরা দাবি করেছিলাম এবং আমরা খুব শঙ্কিত ছিলাম যেভাবে পুলিশ প্রশাসনকে এই শাসক দলের নেতারা প্রভাবিত করে, তাতে করে সঠিক সত্য তো সত্য ধারে বারে পৌঁছাতে পারে না। তার আগে নেতাদের পরামর্শ অনুযায়ী পুলিশকে চলতে হয়। এক্ষেত্রে আমরা ক্যালকাটা পুলিশকে ধন্যবাদ দেব। তারা মেরুদণ্ড সোজা রেখে নেতাদের কথায় প্রভাবিত না হয়ে সঠিক যারা এই খুন, এই মারাত্মক নোংরা খুন যারা করেছে, জঘন্য কাজ যারা করেছে, তাদের ধরার বা তাদের খুঁজে বার করার চেষ্টা করছে। আর দক্ষিণ 24 পরগনার আইএসএফ এর জেলা সভাপতি নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক, এবং রাজ্জাক খান যিনি মারা গেছেন তিনি ভাঙড়ের একজন ভূমিপুত্র। তো মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়ের বিধানসভা ক্ষেত্রের মানুষে হোক না তৃণমূলের নেতা, তো তার বাড়ি বা তার ফ্যামিলির কাছে কি নওশাদ সিদ্দিকীর কোনো বার্তা বা তাদের সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা? দেখেন, অলরেডি আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী এসব ব্যাপারে কারোর কাছে পরামর্শ নেয় না। তিনি ভাঙড়ের বিধায়ক, যে দলই করুক, ভাঙড়ের মানুষ মারা গেছে, তানার বিধানসভা এলাকার মানুষ মারা গেছে, তিনি আগাম জানিয়ে দিয়েছেন যে আমি সর্বতভাবে ওই পরিবারের পাশে আছি, এবং এই আসামি ধরার ক্ষেত্রে সঠিক আসামি খুঁজে বার করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করতে উনি রাজি আছেন। এবং ওনার পরিবারের যদি কোনো রকম সাহায্য সহযোগিতা লাগে, এবং ওনারা যদি মনে করেন যে তদন্ত ঠিকঠাক হচ্ছে না, প্রয়োজনে সিবিআই এর দাবি করার জন্য যদি সুপ্রিম কোর্টেও যেতে হয়, উনি ওই পরিবারের তার জন্য সাথ দেবেন। এই বার্তা অলরেডি সেই ফ্যামিলিকে পৌঁছে দেওয়া হয়েছে, কিন্তু সশরীরে তাদের পরিবারের কাছে যেতে পারছে না। কারণ হচ্ছে কি, তিনি একটা দলের পোর্টফোলিও হোল্ডার ছিলেন, অর্থাৎ তিনি একজন তৃণমূল দলের অঞ্চল সভাপতি ছিলেন। স্বভাবতই সেই জায়গায় সরাসরি তারা যদি না বলে যাওয়া যায় না। তাদের পক্ষ থেকে যদি কোনো রকম
ইনফরমেশান থাকে, তাদের পক্ষ থেকে যদি আবেদন থাকে, তাহলে নওশাদ ভাই বললে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যাবে। নওশাদ ভাই দল, মত, জাতি, ধর্ম এরকম কোনো বিশ্লেষণ তিনি করেন না। অসহায়ের পাশে নওশাদ সিদ্দিকী সবসময়, এবং বঞ্চিত, নিপীড়িত, অসহায় মানুষের জন্য উনি রাজনীতিতে এসেছেন। যদি আপনারা কি ওনাদেরকে বলেছেন যে আপনারা? একদম একদম, প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা খবর পৌঁছে দিয়েছি, এবং ওনাদের কাছের লোক যারা, তাদের মাধ্যমে খবর পৌঁছেছি। যদি কোনো রকম সহযোগিতা আমাদেরকে মনে করেন যে প্রয়োজন আছে, তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব সেই সহযোগিতা ওনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কাপড় খুলে নেওয়ার চেষ্টা করছে না, আপনারা নিজেরাই কাপড় খুলে রাস্তায় ঘুরে বেড়ান, সুতরাং তাদের খোলার কিছু নেই তাদের, সুতরাং তাদের মনে হয় আর রেপ করা হয়তো করবে না, মানে রেপটা হয়তো তারা বন্ধ করে দেবে। কারণ আমরা দেখেছেন আরজি করে ঘটনা, একজন পুলিশ, সিভিক পুলিশ, সে রেপ করেছে। আমি সাউথ কলকাতা ল কলেজে দেখলাম মনোজিৎ মিশ্র, একজন তৃণমূল নেতা, ঠিক আছে, প্লাস এক্স কলেজের স্টুডেন্ট, জিএস, সে নাকি আমার সেক্রেটারি, প্রেসিডেন্ট, ঠিক আছে, সে নাকি রেপ করেছে। এবং বিভিন্ন জায়গায়, টালিগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন আরো যেসব জায়গা আছে পশ্চিমবঙ্গের, সমস্ত জায়গায় যে রেপগুলো হয়েছে শাসক দলের লোকেরাই করেছে। সুতরাং এই যে দীঘা যে জগন্নাথ মন্দির হলো, আপনারা জানেন যে বাবরি মসজিদ নিয়ে একটা বিশাল মানে বিতর্ক ছিল, সেটা দীর্ঘ বিতর্কের পরে সেটা কিন্তু সমাপ্ত হয়েছে। কিন্তু দীঘা যে মন্দিরটা করেছেন, আমার মনে হয় এই জায়গাটা একটা বিতর্ক মাননীয় উস্কে দিলেন। কেন, ইতিমধ্যে মুসলিম সম্প্রদায়ের ভাইরা তারা বলছে যে আমরাও যাই দীঘা, আমাদের জন্য একটা মসজিদ করে দিলে। হ্যাঁ, তারপর খ্রিস্টান সম্প্রদায় বলবে আমার জন্য একটা গির্জা করে দাও, তারপর তোমার এরা বলবে, পার্সিরা বলবে, তারপর আপনার বৌদ্ধরা বলবে, তারপর আপনার জৈন বলবে, সবাই বলবে আমাদের জন্য মন্দির করে দাও। তাহলে কি হবে আলটিমেটলি এখানে আমি তো সেটাই বলছি যে পশ্চিমবঙ্গে কোনো কারখানা হবে না, কেউ চাকরি বাকরি আর করবে না এখানে সব এই মন্দির মসজিদ এগুলো করবে, আর এই রেপ করে বস্ত্রহরণ করে মেয়েদের, মানে দ্রৌপদীর যেরকম বস্ত্রহরণ ছিল এরকম বস্ত্রহরণ করবে। কারণ আর তো কিছু করার নেই, কাজকর্ম নেই তো আপনাদের কাছে, কি করবো? কাজকর্ম নেই আমাদের কাছে, আমরা রাস্তা ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছি, তো আমরা কিছু একটা তো করতে হবে, তো আমরা ওটাই করবো। সরকারের কাজ হচ্ছে রাস্তাঘাট, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য। সেই জায়গায় সরকার দেখতে পাচ্ছি মন্দির, মসজিদ এবং প্রসাদ বিতরণ করছে। এটাকে আপনি কেমন ভাবেন? আপনি গ্রামে গঞ্জে গিয়ে ঘোরাফেরা করুন, দেখুন এই বর্ষায় গ্রামের কি অবস্থা। পুরো সমস্ত বেশিরভাগ তো গ্রামে এখন ঢালাই রাস্তা করে দেওয়া হয়েছে, সিমেন্টের, সমস্ত সিমেন্টের ঢালাই রাস্তা, এবং পুকুর লেভেল 1 হয়ে গেছে, যার ফলে ঢালাই রাস্তা আস্তে আস্তে মাঝখান দিয়ে ভেঙে ভেঙে কিছু অংশ পুকুরের ভেতর ঢুকে যাচ্ছে। আপনি গ্রামে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামে আপনি খোঁজ নিন, দক্ষিণ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, সব জায়গায় খোঁজ নিন, সব জায়গায় দেখুন। এবং পানীয় জল নেই মানুষের কাছে, যেহেতু রাস্তা এবং পুকুর 1 হয়ে গেছে, যার ফলে পানীয় জলটা পাওয়া যাচ্ছে না, পানীয় জলটা বন্ধ হয়ে গেছে। সুতরাং এইসব সরকারের দেখার জায়গা নয়। তারা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গটা চাইছে যে এই খাতায় কলমে তো লন্ডন করতে পারবো না, এটাকে এইভাবে ইউরোপিয়ান কালচারটাকে এখানে চালু করে এটাকে বিয়ে করি, মানে এখানে কলকাতাকে লন্ডন করি। এবং আমি এটা বলবো, আবারও বলবো যে যদি এই মেয়েরা, আমি বলবো তারা যদি বাইরে বেরোতে চায়, এবং যেখানে মদন মিত্র অলরেডি বলেছে যে বাইরে বেরোস না, বেরোলে তো কোনো সহপাঠীকে নিয়ে বা মা বাবাকে নিয়ে বেরো। আমি বললাম মেয়েরা যদি একা বাইরে বেরোতে চায়, তাহলে এই একটাই পথ হচ্ছে, আপনারা বস্ত্র ছাড়া কলকাতা শহরের রাজপথে আন্দোলন করুন, টানা 7 দিন ধরে আন্দোলন করুন, পুরো কলকাতাটাকে চাক্কা জাম করে দিন, এবং তৃণমূলের প্রত্যেকটা নেতা মন্ত্রী সে গাড়ি করে যাক, বাসে করে যাক, ট্রামে করে যাক, যেখানে যাক, আপনারা যেন দেখতে পায়, তাহলে আপনাদের থেকে আশা করি আর তারা বস্ত্র